তাপীয় প্রসারণ। তাপ দশম শ্রেণীর একটি অধ্যায়, যে অধ্যায়ে আমরা তাপের কতগুলো ঘটনার কথা জানব। সেই আলোচনাতে আমরা ছোট্ট আজকের যে ক্লাসটা হবে, ক্লাসটাতে খুব ইন্টারেস্টিং এবং সেই আলোচনাটাতে শেষ অবধি দেখলে আমরা কতগুলো বিষয়ে একদম ক্লিয়ার কনসেপ্ট পাবো আশা করা যায়। তো চলো শুরু করা যাক। প্রথমত কথা হচ্ছে কি তাপ। তাপ কি ছিল? তাপ কি ছিল? তাপ এক প্রকার শক্তি ছিল। শক্তি, শক্তি মানে যার কাজ করবার সামর্থ্য আছে, তাপ কাজ করতে পারে। কিভাবে বুঝবে? বাড়িতে যখন মা রান্না করেন তখন ভাতের হাঁড়ি চড়িয়ে দেন, যদি উনুনটা না জ্বালান তাহলে কিন্তু ভাতটা কোনোদিনও ফুটবে না। তাহলে ভাতের হাঁড়িতে চাল দেওয়ার পর উনুনে আগুন দিতে হয়, অর্থাৎ আগুন না জ্বালালে কোনো ভাতটা ফোটে না। আগুন অর্থাৎ তাপ কী করে? জলটাকে গরম করে। কি করে? গরম করে। এটাকে বিজ্ঞানের ভাষায় বলি উষ্ণতা বৃদ্ধি পায়। উষ্ণতা বৃদ্ধি, উষ্ণতা বৃদ্ধি। উষ্ণতা কি? উষ্ণতা আমরা এরকম পড়েছি যে এক প্রকার তাপীয় অবস্থা যা স্থির করে ওই বস্তু অন্য বস্তুকে তাপ দেবে না অন্য বস্তু থেকে তাপ নেবে। এর একটু অ্যাডভান্স লেভেলে আমি একটু বলি। উষ্ণতা হলো একটা বস্তুর আভ্যন্তরীণ শক্তির বহিঃপ্রকাশ। আভ্যন্তরীণ শক্তির বহিঃপ্রকাশ, শক্তির বহিঃপ্রকাশ। অর্থাৎ আমাদের ক্ষেত্রে আমরা যদি কোনো বস্তুতে তাপ দিই, একটা বস্তুকে তাপ দিচ্ছি, হিট দিচ্ছি, তাহলে কী হবে? এর ভেতরের যে শক্তি আছে, যে শক্তিটাকে আমরা বলছি আভ্যন্তরীণ শক্তি। অ্যাকচুয়ালি আভ্যন্তরীণ শক্তিটা কি না, প্রত্যেকটা অণু তাদের মধ্যে কম্পন আছে। এই যে কম্পনটার ফলে তাতে যে গতিশক্তি, অর্থাৎ অণুগুলোর যে গতিশক্তি আভ্যন্তরীণ শক্তি নামে পরিচিত। যখনই আমি তার মধ্যে তাপ দিচ্ছি, তাপ কি বলেছি আমরা? শক্তি দিচ্ছি। শক্তি দিলে কী হবে? এদের কাইনেটিক এনার্জি অর্থাৎ গতিশক্তি বৃদ্ধি পাবে। অর্থাৎ আলটিমেটলি কি না, আভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে। তার বহিঃপ্রকাশ আমরা কেমন করে দেখতে পাই? না উষ্ণতাটা বাড়ছে। ক্লিয়ার হলো? তাহলে উষ্ণতা হলো বস্তুর আভ্যন্তরীণ শক্তির বহিঃপ্রকাশ। যখন বস্তুর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে তখন বুঝতে হবে তাহলে তার কীটা বৃদ্ধি পাচ্ছে? আভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাচ্ছে। যখন উষ্ণতা হ্রাস পাচ্ছে তার মানে তার আভ্যন্তরীণ শক্তি হ্রাস পাচ্ছে। আচ্ছা, তো আমাদের এই জায়গা থেকে আমরা বলছি যে তাপীয় প্রসারণ, অর্থাৎ যখনই কোনো বস্তুতে তাপ দেওয়া হচ্ছে তখনই তার উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে এবং উষ্ণতা বৃদ্ধি পাওয়ার ফলে, উষ্ণতা যখনই বৃদ্ধি পাচ্ছে তার মধ্যে একটা প্রসারণ ঘটে, বা উষ্ণতা যদি হ্রাস পায় তার মধ্যে সংকোচন ঘটে। এটা ছোটো করে বলে নিই। ধরো অণুগুলোর মধ্যে এইরকম একটা ডিস্টেন্স ছিল, এই ডিস্টেন্সটা যখনই তাপ যাচ্ছে তাদের মধ্যে গতিশক্তি বৃদ্ধি পাচ্ছে উষ্ণতা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে। তাহলে এদের মধ্যেকার দূরত্ব ধরো R1 ছিল, এখন R2 হলো। তাহলে কি হচ্ছে? দূরত্বটা বৃদ্ধি পাচ্ছে। দূরত্ব বৃদ্ধি পাওয়া মানে পদার্থের কি করছে? প্রসারণ ঘটছে। আলটিমেটলি পদার্থের কি ঘটছে? প্রসারণ ঘটছে। অর্থাৎ কি থেকে কি হলো? একটা বস্তুতে যখন আমরা তাপ দিই তখন তার উষ্ণতা বৃদ্ধি পায়। উষ্ণতা বৃদ্ধি পেল মানে কি না, আভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেল। আভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেল মানে কি না, অণুগুলোর মধ্যে যে গতিশক্তি ছিল তা বৃদ্ধি পেল, মানে কম্পনটা এরকম বৃদ্ধি পেল। মানে আগের যে অণুগুলোর মধ্যেকার দূরত্ব ছিল সেই দূরত্বটা বৃদ্ধি পেল। তার মানে কী ঘটলো? প্রসারণ ঘটলো। আচ্ছা, এই প্রসারণ নিয়ে আমাদের আজকের আলোচ্য বিষয়। আমরা একটা সিম্পল ডিডাকশান বলবো, যে ডিডাকশান দিয়ে আজকের আলোচনার প্রত্যেকটি জায়গা একদম ছবির মতো থাকবে। কি বলছি দেখো, প্রসারণ মানে বৃদ্ধি বা সংকোচন, যা কিছু হতে পারে। যে কোনো ক্ষেত্রে প্রসারণটা সর্বদা কার উপরে নির্ভর করে না, নির্ভর করে তার প্রাথমিক অবস্থার উপরে। প্রাথমিক অবস্থার উপরে হচ্ছে। আর প্রসারণটা নির্ভর করে উষ্ণতার বৃদ্ধির উপরে।
অর্থাৎ প্রসারণটা এই দুটো বিষয়ের উপর নির্ভর করে। কোন কোন বিষয়ের উপরে বললাম না, তার প্রাথমিক অবস্থার উপরে আর উষ্ণতা পরিবর্তনের উপরে। আমরা কতগুলো বস্তু নিয়ে বলছি, যেমন ধরো একটা সরু তার নিলাম, সরু তার যার কেবলমাত্র দৈর্ঘ্য কনসিডারেবল। তাহলে এটাকে যখন আমি তাপ দিচ্ছি এর কি পরিবর্তন ঘটবে? তাপ দেওয়া মানে উষ্ণতা বাড়লো, উষ্ণতা বাড়লো মানে কি বৃদ্ধি পাবে, কি প্রসারণ ঘটবে? দৈর্ঘ্য প্রসারণ ঘটবে, ওয়ান ডাইমেনশনাল হচ্ছে। তাহলে যখনই আমি এটাতে তাপ দিলাম এর দৈর্ঘ্য প্রসারণ ঘটলো। আমি এটাকে একটু ম্যাথমেটিক্যালি বলি, কীরকম? ধরো একটা পদার্থের সরু তারের দৈর্ঘ্য ছিল L1, তখন তার উষ্ণতাটা ছিল T1। তাহলে L1 কি বললাম? প্রাথমিক দৈর্ঘ্য। ছোট ছোট করে নোট করো। T1 কি বললাম ওই অবস্থায়? T1। তাহলে আমি বলছি প্রাথমিক উষ্ণতা। এইবার এটাতে তাপ দিলাম, এর ফলে কি হবে? উষ্ণতাটা বৃদ্ধি পেল, T2 হলো। অর্থাৎ কি বললাম? T2 গ্রেটার দেন T1। T2 তাহলে কি? অন্তিম উষ্ণতা। কি বললাম? অন্তিম উষ্ণতা। আচ্ছা, এই অবস্থায় যেহেতু উষ্ণতাটা বৃদ্ধি পেল, তাহলে দৈর্ঘ্যরও পরিবর্তন ঘটবে, L2 হলো। দৈর্ঘ্যটা বাড়লো না কমলো? যেহেতু বলছি উষ্ণতা বাড়ছে, দৈর্ঘ্যটা বাড়বে, তাহলে L2 গ্রেটার দেন L1। তাহলে L2 কি ডিফাইন করছি? অন্তিম দৈর্ঘ্য। ক্লিয়ার? ডিডাকশন এতটা আরেকবার রিপিট করছি। T1 উষ্ণতায় কোনো একটা সরু তারের দৈর্ঘ্য ছিল L1, উষ্ণতা বৃদ্ধি করে T2 করলাম, এখন তার দৈর্ঘ্য হয়েছে L2। উষ্ণতা বৃদ্ধি পেয়েছে, দ্যাট ইজ T2 গ্রেটার দেন T1, দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে L2 গ্রেটার দেন L1। তাহলে L1 ছিল প্রাথমিক দৈর্ঘ্য, L2 হলো অন্তিম দৈর্ঘ্য, T1 ছিল প্রাথমিক উষ্ণতা, T2 হচ্ছে অন্তিম উষ্ণতা। এইবারে এই কনসেপ্টটাতে আসি। কি বলেছি আমি? প্রসারণ। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি কত হলো? দৈর্ঘ্য বৃদ্ধি কত হলো? না L2 হয়েছে, ছিল L1, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি কত? L2 মাইনাস L1, বা এটাকে বলতে পারি দৈর্ঘ্য প্রসারণ। ওকে, দৈর্ঘ্য প্রসারণ কত হয়েছে? L2 মাইনাস L1। আচ্ছা, প্রসারণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? না, প্রাথমিক অবস্থা। অর্থাৎ কার প্রসারণ? দৈর্ঘ্যের প্রসারণ। তাহলে কার প্রাথমিক অবস্থা? দৈর্ঘ্যের প্রাথমিক অবস্থা। তাহলে প্রাথমিক দৈর্ঘ্য কত ছিল? L1। তাহলে আমি লিখতে পারি এই কনসেপ্টের L2 মাইনাস L1 মানে কি? দৈর্ঘ্যের প্রসারণ, প্রপোর্শনাল, সমানুপাতিক। প্রাথমিক দৈর্ঘ্য L1। ক্লিয়ার? এবারে বলছি, আবার বলছি, L2 মাইনাস L1 দৈর্ঘ্যের প্রসারণ। আর কোন বিষয়ের উপর নির্ভর করে? উষ্ণতা বৃদ্ধি। উষ্ণতা অন্তিমে কত হয়েছে? শেষে T2। আগে কত ছিল? T1। বেড়েছে, তাহলে T2 বেশি, তাই আমি বলছি বৃদ্ধি কত? T2 মাইনাস T1 অ্যানাদার। ক্লিয়ার? তাহলে L2 মাইনাস L1 ভ্যারিজাস L1 এবং L2 মাইনাস L1 ভ্যারিজাস T2 মাইনাস T1। ক্লিয়ার? এটাকে একসাথে লিখি, L2 মাইনাস L1 সমানুপাতিক L1 এবং T2 মাইনাস T1। সমানুপাতিক চিহ্ন তুলছি, তুলে একটা ধ্রুবক নিয়ে আসছি, ধ্রুবক নিয়ে এলাম, সমান চিহ্ন তুলে L1 T2 মাইনাস T1। এইটাকে উচ্চারণ কি বলছি আমরা? আলফা। এটাকে উচ্চারণ কি বলছি? উচ্চারণ কীরকম করবো? আলফা। এই আলফাটাকে আমরা বলি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। আলফাটাকে কী বললাম? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। বলো, এতটা পর্যন্ত ক্লিয়ার? তাহলে আমাকে কি মনে রাখতে হয়েছিল? শুধু এই কনসেপ্টটা, প্রসারণ সমানুপাতিক প্রাথমিক অবস্থা, প্রসারণ সমানুপাতিক উষ্ণতা বৃদ্ধি। সেখান থেকে আমরা এই সমীকরণটা আসতে পারলাম।
সিম্পল কতগুলো স্টেপ নিজের থেকে করে করে। এখান থেকে যদি আমি বলি আলফাটা কত, আলফা এই সমীকরণ থেকে যদি আমাকে বলি আলফা কত, কি করবে তুমি? আলফা কি, আলফা কি বলা হয়েছে? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সমান কি হবে? L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1। এটা পেলে, তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কি পেলে? L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1। এবারে আবার ভাষাতে বলি, L2 মাইনাস L1 কী ছিল? L2 মাইনাস L1 কী ছিল? তাহলে আমরা এটা লিখতে পারি L2 মাইনাস L1 মানে দৈর্ঘ্য বৃদ্ধি বা প্রসারণ, L1 প্রাথমিক দৈর্ঘ্য গুণিত T2 মাইনাস T1 মানে উষ্ণতা বৃদ্ধি। তাহলে আলফা মানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কি পেলাম? দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য ইন্টু উষ্ণতা বৃদ্ধি। আমাকে প্রশ্ন করা হয় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? আমরা পদার্থবিদ্যায় যখন কোনো সংজ্ঞা বলবো তখন সংজ্ঞা বলতে গেলে যে কোনো একটা ইকুয়েশান, সেই ইকুয়েশানের বেশ করেই আমরা কিন্তু যে কোনো সংজ্ঞা বলি। কীরকম? যে কোনো সংজ্ঞা বলি। আমরা যদি বলি প্রাথমিক দৈর্ঘ্য, প্রাথমিক দৈর্ঘ্য 1, প্রাথমিক দৈর্ঘ্য যদি 1 এবং উষ্ণতা বৃদ্ধি যদি 1, 1টাকে আমরা বলি একক, 1টাকে আমরা বলি একক, তাহলে কি পাই? আলফা ইজিক্যাল টু L2 মাইনাস L1 মানে আলফা ইজিক্যাল টু দৈর্ঘ্য বৃদ্ধি। আমরা একটা শুধুমাত্র কনসেপচুয়ালি দেখো সংজ্ঞা বলছিস, এই কোয়েশনটা কিচ্ছু মনে নেই আমার, শুধু এই কোয়েশনটা আসতে পারবো, শুধু এই কনসেপ্টের উপর বেশ করে আসতে পারবো, এবং আলফার সংজ্ঞাটা বলছি দেখো। তাহলে কি বলেছি? ইকুয়েশনের উপর বেশ করে নিচের দুটো 1 হলে প্রাথমিক দৈর্ঘ্য 1 এবং উষ্ণতা বৃদ্ধি যদি 1 হয়, আমরা আলফাটাকে কি বলতে পারি? L2 মাইনাস L1 মানে দৈর্ঘ্য বৃদ্ধি। সংজ্ঞা বলছি দেখো, একক দৈর্ঘ্যের কোনো তারের একক উষ্ণতা বৃদ্ধি করলে দৈর্ঘ্যের যে বৃদ্ধি হয় তাকে আমরা বলছি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। দেখো ক্লিয়ার? এ দেখো এটা 1 এবং এটা 1 হলে এটা হবে, সেটাকে আমি বলছি এইটা সমানই আলফা হবে, মানে দৈর্ঘ্য বৃদ্ধি সমান আলফা হবে, তাই সংজ্ঞাটা বলছি। একক দৈর্ঘ্যের কোনো তার, মানে আমি তারটাকে একক দৈর্ঘ্যে নিলাম, উষ্ণতা বৃদ্ধিটা একক পেলাম, মানে 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করলাম, ফলে দৈর্ঘ্যের যে প্রসারণ হবে তাকে আমরা বলবো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। ক্লিয়ার? নিজেরা লিখতে পারবে, লিখে নাও। আরেকবার রিপিট করি, একক দৈর্ঘ্যের কোনো দণ্ডের একক উষ্ণতার পরিবর্তন করলে দৈর্ঘ্যের যে প্রসারণ ঘটে তাকে আমি বলি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। ক্লিয়ার? এবারে আসি, যদি আমাকে জিজ্ঞেস করা হয় এই আলফার মাত্রা, আলফার মাত্রা কীভাবে বলবো? আলফার মাত্রা, তাহলে এটা কোন কোন রাশির সাথে সম্পর্কযুক্ত? দৈর্ঘ্য মানে L বাই নিচে আরেকটা কী ছিল? L ইন্টু নিচে কী ছিল? উষ্ণতা, উষ্ণতা কি? আরেকটাই মূল একক, দ্যাট ইজ থিটা দ্বারা ডিফাইন করি। তাহলে আলফার মাত্রাটা হলো L ने मार दिया, दैट इज थीटा टू दी पर -1। ক্লিয়ার হলো? উপরের মাত্রাটা দৈর্ঘ্যের মাত্রা L, এটা দৈর্ঘ্যের মাত্রা L1, এটা উষ্ণতার মাত্রা থিটা, L ने L কেটে গেল, তাহলে থিটা টু দি পাওয়ার -1 মাত্রা হয়। মাত্রা বেরোলে আমরা ইউনিট বলতে পারবো, বলো থিটা মানে কি? উষ্ণতা। সিজিএসে আলফার ইউনিট কী হবে? ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1। এসআই আলফার ইউনিট কী লিখবে? কেলভিন টু দি পাওয়ার -1। বলো ক্লিয়ার হয়েছে?
তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আমাদের ক্ষেত্রে ধারণা হলো, তার মাত্রা তার একক সম্পর্কে আমরা করতে পারবো। কোনোটাই মনে মুখস্থ করতে হবে না, শুধু এই কনসেপ্টটাকে আরেকবার দেখে নিলে, খুব ধীর স্থিরভাবে দেখে নাও, দেখে নিলে আমরা এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সম্পর্কে আমাদের কোনো সমস্যা আশা করা যায় থাকবে না এবং থাকবে না। এবারে একটা সরু তার নিয়েছিলাম, এবারে বলছি আমি পদার্থটা চেঞ্জ করছি। কীরকম নিচ্ছি পদার্থটা? এবারে দেখো, আমরা পদার্থটা নিচ্ছি, ধরো আমরা পদার্থটা নিলাম একটা পাত, এরকম একটা পাত, তার দৈর্ঘ্য আছে প্রস্থ আছে, সাপোজ এর তাহলে একটা ক্ষেত্রফল থাকবে, দৈর্ঘ্য আছে প্রস্থ আছে, হচ্ছে তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ, এই দৈর্ঘ্য প্রস্থ আছে একটা পাত, এটা নিয়েছি আমরা পাত, তাহলে এর ক্ষেত্রফল, ধরো এই পাতটা একটা পাত নিয়েছি, যে পাতটার যখন উষ্ণতাটা T1 তখন তার ক্ষেত্রফলটা হচ্ছে গিয়ে S1, উষ্ণতাটা বৃদ্ধি করে T2 করলাম, তাহলে তার ক্ষেত্রফলটা পরিবর্তন হয়ে S2 হলো। অবভিয়াসলি বৃদ্ধি পেয়েছে মানে T2 গ্রেটার দেন T1, যেহেতু ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে S2 গ্রেটার দেন S1, সেম কনসেপ্ট। তাহলে প্রথমে T1 এ তার পাতের ক্ষেত্রফল ছিল S1, উষ্ণতা বৃদ্ধি করে T2 করেছে, ক্ষেত্রফল বৃদ্ধি পেয়ে S2 হয়েছে, এটা। তাহলে সেম কনসেপ্ট, প্রসারণ, এখানে কী প্রসারণ না ক্ষেত্রফলের প্রসারণ, ক্ষেত্রফলের প্রসারণ কত? সেম S2 মাইনাস S1। এই S2 মাইনাস S1 কোন কোন বিষয়ের উপর নির্ভর করবে? দেখো ভ্যারিজাস, ফার্স্ট করছি প্রাথমিক কত ছিল? S1, তার সাথে সমানুপাতিক সম্পর্ক থাকবে। আর কার উপরে? উষ্ণতা পরিবর্তন কত? T1 এবং T2 ডিফারেন্স, দ্যাট ইজ এক্ষেত্রে যেহেতু T2 বেশি তাই আমরা বলতে পারি T2 মাইনাস T1 সমানুপাতিক। দেখো প্রসারণ, কি প্রসারণের ক্ষেত্রে? ক্ষেত্রের প্রসারণ কত? S2 মাইনাস S1 সমানুপাতিক কোন প্রাথমিক অবস্থা কত কি? S1 অর্থাৎ প্রাথমিক ক্ষেত্রফলের সাথে সমানুপাতিক সম্পর্ক। আরে কার? উষ্ণতা বৃদ্ধির সাথে সমানুপাতিক সম্পর্ক হয়েছে। গড, এক্ষেত্রে আমরা আবার S2 মাইনাস S1 লুক অ্যাট সমান চিহ্ন তুলছি, এক্ষেত্রে আরেকটি ধ্রুবক নিয়ে আসছি এইরকম T2 মাইনাস T1। এক্ষেত্রে এটাকে কি বলি? উচ্চারণ বিটা। কি বলি আমরা? বিটা। এই বিটাটাকে বলা হয় ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। বলো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। তাহলে আমরা বলতে পারি বিটা সমান কি লিখতে পারি? S2 মাইনাস S1, দেখো এটা এদিকে চলে আসছে, তাহলে S1 ইন্টু T2 মাইনাস T1। তাহলে বিটা কি বলেছি? ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। সেম। এবার বিটার সংজ্ঞা তোমাকে জিজ্ঞেস করা হলো, সেম কনসেপ্টে একবার ভেবে নাও, বলতে পারবে কিনা? মুখস্থ করতে হবে না, শুধু দেখো এটা 1 এটা 1 হলে কি দাঁড়াবে? অর্থাৎ S1 ইজ ইকাল টু 1 অ্যান্ড T2 মাইনাস T1 ইজ ইকাল টু 1, দেন বিটা ইজ ইকাল টু S2 মাইনাস S1 হবে। আচ্ছা, তাহলে সংজ্ঞা কি বলবে তুমি? একক ক্ষেত্রফলের কোনো পাতের একক উষ্ণতার বৃদ্ধি করলে ক্ষেত্রের বা ক্ষেত্রফলের যে প্রসারণ ঘটে তাকে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলে। পারছিলে নিজেরা পারছিলে? ট্রাই করে পেরেছিলে? ওকে, গুড স্টুডেন্ট। চলো, হয়েছে? কনসেপ্ট ক্লিয়ার হলো? হয়েছে। সেম যদি আমাকে বিটার মাত্রা জানতে চাওয়া হয়, সেম করতে পারবে বিটার মাত্রা। দেখো বিটার মাত্রা ওরা করছি, এতটা হয়েছে, বিটার মাত্রা করছি। দেখো নোট ডাউন করেছো? চলো, যদি না হয় একটু পিছিয়ে নিয়ে গিয়ে পজ করে নোট ডাউন করো, একটু পিছিয়ে নিয়ে গিয়ে পজ করে নোট ডাউন করে নাও। আচ্ছা, তাহলে বিটা সমান বিটার মাত্রা বলছি, ওপরে ছিল কি? ক্ষেত্রফল, মানে L স্কোয়ার, নিচে কি ছিল? S1 মানে অ্যানাদার N স্কোয়ার, তারপরে কি ছিল? থিটা। L স্কোয়ার কেটে যাচ্ছে, থাকছে কি? 1/θ। আর উপরে তুললে কি হবে?
থিটা টু দি পাওয়ার -1। মাত্রা বেরোলো, ইউনিট বেরোবে সেম ইউনিট, ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1, কেলভিন টু দি পাওয়ার -1 হয়েছে। ওকে, তাহলে বিটাটা এখানটাতে আমি লিখে রাখলাম, এবং আলফা বিটা দুজনেরই ইউনিট বা মাত্রা এক। তাহলে বিটা ইজিক্যাল টু পেলাম S2 মাইনাস S1 বাই S1 ইন্টু T2 মাইনাস T1। কোনোটাই আমাকে মুখস্থ করতে হচ্ছে না, এত ইকুয়েশান, শুধু এটা মনে রাখবো। আবারও রিপিট করছি, শুধু এটা মনে রাখলে এলো করবে। এরপরেরটা মাত্রা বেরোলো। চলো এরপরে আমরা একটা কিউব নিচ্ছি, আকৃতিতে কিউব, তাহলে তার ঘনক নিচ্ছি। তাহলে তার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতাও আছে। তাহলে এর ক্ষেত্রে উষ্ণতার পরিবর্তন আমি করলাম, তাহলে কিসের পরিবর্তন করবে? আমরা এর ক্ষেত্রে আয়তনের পরিবর্তন গণনা করব। আয়তনের পরিবর্তন গণনা করব। সেম এখান থেকে শুরু কর। ধরো T1 উষ্ণতায় আয়তন ছিল V1, উষ্ণতা বাড়িয়ে T2 করলাম, এই অবস্থায় আয়তনটা হলো V2। তাহলে আয়তনের পরিবর্তন কত? V2 মাইনাস V1। প্রসারণ কার সাথে সমানুপাতিক? প্রাথমিক আয়তন কত ছিল? V1, তার সাথে সমানুপাতিক। সেম উষ্ণতা বৃদ্ধি T2 মাইনাস T1 এর সাথে সমানুপাতিক। মুখস্থ করতে হবে না, শুধু এইটা মনে রাখবো। সমানুপাতিক চিহ্ন তুলে ধ্রুবক চিহ্ন নিয়ে আসছে এক্ষেত্রে, এরকম একটা ধ্রুবক T2 মাইনাস T1, এটাকে আমরা বলি গামা। এটাকে এক উচ্চারণে পড়ি গামা। এটাকে বলা হয় আয়তন প্রসারণ গুণাঙ্ক। ওকে, সেম। দেখো যদি তুমি আমি গামা লিখতে চাই তাহলে গামা লিখবো। দেখো গামা কি পাচ্ছি? V2 ওপরে ছিল, V2 মাইনাস V1, নিচে আসছে V1 এবং T2 মাইনাস T1। বলো ক্লিয়ার? আশা করি আমাকে গামার সংজ্ঞা বলতে হবে না, গামার মাত্রা বলতে হবে না, এবং এর একক বলতে হবে না, তাই তো? ঠিক আছে, নিজেরা ট্রাই করো পজ করে, তারপর আমি বলছি, একবার দেখে নাও। একই রকম সেম কনসেপ্টে আমরা যদি বলি V1 is equal to 1 and T2 minus T1 is equal to 1, then gamma is equal to V2 minus V1। ওকে, অর্থাৎ V1 মানে প্রাথমিক আয়তন যদি একক হয়, T2 মাইনাস T1 মানে উষ্ণতার পরিবর্তন যদি একক হয়, তাহলে গামা সমান কি? V2 মাইনাস V1। V2 মাইনাস V1 এনে আয়তনের প্রসারণ। তাহলে সংজ্ঞা কী বলবে? একক আয়তনের কোনো ঘনকের একক উষ্ণতার পরিবর্তন ঘটালে আয়তনের যে পরিবর্তন ঘটে তাকে আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। সেম মুখস্থ করতে হবে না। চলো মাত্রা বলি, গামার মাত্রা। ওপরে কার মাত্রা ছিল? আয়তনের মাত্রা কি? L3 বাই নিচে কি? V1 মানে অ্যানাদার আয়তন, তার কিউব ইন্টু থিটা। তাহলে কি দাঁড়াচ্ছে? L3 কাটছে, তাহলে থাকছে থিটা টু দি পাওয়ার -1। তাহলে ভি এর গামার মাত্রা কি হচ্ছে? থিটা টু দি পাওয়ার -1। তাহলে ইউনিট সেম হবে। কি হবে না? আমাদের ক্ষেত্রে হবে জি ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1, কেলভিন টু দি পাওয়ার -1 হচ্ছে। আচ্ছা, এটা এই পর্যন্ত আজকে। তবে এক্ষেত্রে আরেকটি ছোট্ট জায়গা একটু বলি, সাধারণত অনেক সময় এটা থাকে, এই ধারণাটা আমাদের আগে ছিল, আরেকবার রিকভারি দেব। ছোট্ট একটি জায়গা এবং খুব ইন্টারেস্টিং জায়গা। আমি কনসেপ্টটা ক্লিয়ার থাকলে এই জাতীয় প্রশ্ন করবার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। প্রশ্নটা কি এবং কনসেপ্টটা কি একবার বলি, এতটা পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা গুড। এবারে ধরো আমাকে বলা হচ্ছে
যে দুটো স্কেল একটা সেলসিয়াস স্কেল একটা ফারেনহাইট স্কেল, আমরা আলফা বিটা গামা এই তিনটেরই তাহলে ইউনিট সিজিএস পদ্ধতিতে কী পেয়েছি? ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1, এফপিএস পদ্ধতিতে ডিগ্রি ফারেনহাইট টু দি পাওয়ার -1, এমকেএস বা এসআই পদ্ধতিতে কেলভিন টু দি পাওয়ার -1। আমরা এফপিএসে যে ইউনিটটা পেলাম ডিগ্রি ফারেনহাইট টু দি পাওয়ার -1, এই যে ডিগ্রি ফারেনহাইট টু দি পাওয়ার -1 এই দুটো স্কেলের মধ্যে রিলেশন কী ছিল, অর্থাৎ সি এবং এফ সেলসিয়াস এবং কেলভিনের মধ্যে পরিস্থিতিতে পরিবর্তন কী ছিল, সম্পর্ক কী ছিল হয়তো পড়েছি আমরা। C/5 = F - 32/9। এটা মনে রাখার একটি ছোট্ট পদ্ধতিও আছে, মানে আমাকে কোনো রিলেশন মনে রাখতে হবে না, এটা মুখস্থ করতে হবে না। এর জন্য একটি কনসেপ্ট আছে, কনসেপ্টটা এইরকম। স্কেলের পার্ট বলে রাখি একটু, স্কেলের পার্ট মাইনাস নিম্ন স্থিরাঙ্ক বাই প্রাথমিক অন্তর, এটা অলওয়েজ কনস্ট্যান্ট বা ধ্রুবক, এটা অলওয়েজ কনস্ট্যান্ট বা ধ্রুবক। দেখো এই জায়গাটা বলি, আমরা সেলসিয়াস স্কেলে নিম্ন স্থিরাঙ্ক কত জানি? 0। ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত জানি? 100। ফারেনহাইট স্কেলে নিম্ন স্থিরাঙ্ক কত জানি? 32। ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত জানি? 212। এবারে বলো, কোনো একটা বস্তুর উষ্ণতা সেলসিয়াস স্কেলে সি দেখালো, তাহলে এটা কি লিখব? স্কেলের পার্ট কত দেখিয়েছে? সি। সি মাইনাস নিম্ন স্থিরাঙ্ক -0 বাই প্রাথমিক অন্তর, মানে কি? ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক 100 - 0 = কনস্ট্যান্ট। ক্লিয়ার? এইবারে এই বস্তুটা তুমি ফারেনহাইট স্কেলে মাপলে, পার্ট দিল এফ, এর ক্ষেত্রে তাহলে এই কনসেপ্টটা লাগাচ্ছে কি? পার্ট স্কেলের পার্ট এফ, নিম্ন স্থিরাঙ্ক 32 - 32, প্রাথমিক অন্তর মানে 212 - 32, 212 - 32। আচ্ছা, তাহলে এক্ষেত্রে দ্যাট অলসো = সেম কনস্ট্যান্ট, এটা যা এটা তা, তাহলে আমরা কি লিখতে পারি? সি -0 কে আর লিখছি না, 100 - 0 মানে 100 = এটা এফ -32/180। 0 0 কাটছে, 0 0 2 5 10 2 9 18 পেলাম। দেখো C/5 = F -32/9। মুখস্থ কোনো স্কেলের ক্ষেত্রেই করতে হবে না, শুধু কিটা মনে রাখতে হচ্ছে আমাকে? দ্যাট কনসেপ্ট মনে রাখলে আমরা যে কোনো স্কেলের সাথে অপর একটা স্কেলের রিলেশন এমনি করতে পারবো, এটা মনে রাখতে বা মুখস্থ করতে হবে না। এবারে যেটা আসছে, ধরো সেলসিয়াস স্কেলে বৃদ্ধি পেল উষ্ণতা বৃদ্ধি 1 ডিগ্রি, তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি, পার্ট না কিন্তু বৃদ্ধি পেল, তাহলে ফারেনহাইট স্কেলে কত বৃদ্ধি পাবে? প্রশ্নটা এটা। কি প্রশ্নটা বললাম? কোনো বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পেল, ফারেনহাইট স্কেলে কত বৃদ্ধি পাবে? মানে কি বৃদ্ধি পাওয়া মানে এইখান থেকে সে 1 ঘর গেল, এখান থেকে কি সে ফারেনহাইট স্কেলে 1 ঘর যাবে? প্রশ্ন এটা না। কেন? কেন এর মাঝের ঘর কটা ঘর আছে? 100টা ঘর। এর মাঝের ঘর কটা ঘর আছে? 180টা ঘর। সুতরাং এর 1 ঘর যাওয়া মানে কিন্তু এর 1 ঘর যাবে না। বৃদ্ধি পেল মানে 1 ঘর গেল, এ তাহলে কত ঘর যাবে? এটা হচ্ছে প্রশ্ন। তাহলে আমি ধরো কোনো একটা বস্তুর উষ্ণতা, ধরো বরফ 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তখন ফারেনহাইট স্কেলে কত দিবে? 32 ডিগ্রি ফারেনহাইট। আবার ওই জলটাই বাষ্প হতে শুরু করলো, উষ্ণতা কত দেবে? 100 ডিগ্রি সেন্টিগ্রেড। ওই সেম বস্তু কত দেবে? 212 ডিগ্রি ফারেনহাইট। তাহলে এই উষ্ণতাটা এবং এই উষ্ণতাটা সমান, তাহলে এ কত ঘর গেল?
100 ঘর। এ ততক্ষণে কত ঘর গেল? 180 ঘর। তাহলে আমি বলতে পারি ফারেনহাইট স্কেলের 100 ঘর যাওয়া মানে সেলসিয়াস স্কেলে সরি সেলসিয়াস স্কেলের 100 ঘর যাওয়া মানে ফারেনহাইট স্কেলে কত ঘর যাবে? 180 ঘর। তাহলে সেলসিয়াস স্কেলের 1 ঘর যাওয়া মানে ফারেনহাইট স্কেলের কত ঘর যাবে? 9-এর 5 ঘর যাবে। তার মানে সেলসিয়াস স্কেলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পাওয়া মানে ফারেনহাইট স্কেলে কত ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পাবে? 9-এর 5 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি পাবে। হয়েছে? ক্লিয়ার হয়েছে একদম। এবারে আমাকে ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেলে ডিগ্রি ফারেনহাইট এবং ডিগ্রি সেলসিয়াস স্কেলে রিলেশন চাওয়া হয়। এটা আমরা ওপরের লেভেলে যাব। নেক্সট ক্লাসে আমি টাস্ক দেওয়া থাকলো, যদি এটা সেলসিয়াস স্কেলে হয় অর্থাৎ আলফা সি এবং আলফা এফ, মানে কি আলফা সি হচ্ছে কি সেলসিয়াস স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, আলফা এফ মানে ফারেনহাইট স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এদের মধ্যে কোনো রিলেশন তুমি ক্যালকুলেট করতে পারো কিনা, এটা টাস্ক থাকলো। কি কি কনসেপ্ট দিলাম? আমরা এইখানে একটা কনসেপ্ট দিয়েছি এবং এইখানে একটা কনসেপ্ট দিয়েছি। এই দুটো কনসেপ্ট অর্থাৎ বেসিক্যালি এই কনসেপ্টের বেস করে ওই রিলেশনটা তুমি ফাইন্ড আউট করতে পারো কিনা দেখো। হয়েছে? এইটুকু আজকের ক্লাস। আমরা এই টাস্কটা দিয়ে ক্লাসটা শেষ করছি। নেক্সট ক্লাসে আমরা এই কনসেপ্টটা পারলে কিনা কমেন্ট বক্সে জানাবে, আর যদি নাও পারা যায় নেক্সট ক্লাস যখন সেকেন্ড ক্লাস তাপের প্রসারণে শুরু হবে এই চ্যাপ্টারের, তখন আমরা এই কনসেপ্টটাকে ক্লিয়ার করব। ওকে, থ্যাংক ইউ।